আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি। কিন্তু একই সঙ্গে তিনটি প্রশ্ন। শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপিরও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে? দুই, এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? তিন, এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে? চার, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে? আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছেও এবং আরও 50 লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল। পুলিশের হাতে আটক হলো, রিমান্ডে নেওয়া হলো। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটির জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তারা বক্তব্য দিল। মজার বিষয় হচ্ছে, এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপথগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব, এর জন্য সাধুবাদ। কিন্তু এর আগে তারা কি বলল? পরাজিত শক্তি মানে কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কী করছে? তারা গিয়ে উস্কানি দিচ্ছে যে চাঁদাবাজি করো, দখলবাজি করো। আর চাঁদাবাজি করো, দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে। একেবারে মানে ছেলেমি কথাবার্তা। এগুলো বলে সাধারণ মানুষের কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না, কখনো পারার কথাও নয়। বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল, শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 1 বছর পরে এসে নয়, মাত্র 1 মাস বা 2 মাস পর থেকেই, 5 আগস্টের 1 মাস বা 2 মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হেন কোনো অপকর্ম নেই। নারী কেলেঙ্কারি রয়েছে, আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না। যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তারা তৈরি করেছে, অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপির নেতাকর্মীরা, অনেকেই জড়িত, কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি। তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল। এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাঁদার দাবিতে। যারা যখন চাঁদা দিবে না তাদেরকে টর্চার করত। প্রশ্ন হচ্ছে, কেন এই অভ্যুত্থানের নায়কেরা, এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল? খুব সহজ কারণটি হচ্ছে, মনে করুন সিপিবি
কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অথবা বাসদ জাসদ অথবা অন্যান্য আরও ছাত্র সংগঠন আছে এদের, তারা কি চাঁদা দাবি করতে যায় কখনো? যায় না। কেন যায় না? তারা জানে তারা শক্তিমত্তার চর্চা করে না, অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয় করেছে যে তারা অসীম শক্তির অধিকারী। এবং তৃণমূলের নেতাকর্মীরাও জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী, তাই তারাও ক্ষমতার অধিকারী। শক্তি মানেই অপকর্মের আধার। তারা জানে যে তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র রয়েছে। এই শক্তির পরিচয় কিভাবে ঘটল মানুষের সামনে খুব দ্রুততার সঙ্গে? এমনি জানতো যে অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তারপর থেকে তাদের প্রতি একটা ভয় ভীতি কেন মানুষের সৃষ্টি হলো? মব ভায়োলেন্সের মাধ্যমে। তারা সব ধরনের মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, বুলডোজার দিয়ে 32 নম্বর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। মব হামলার পর যারা আটক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে। যারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে। মুক্তিযুদ্ধের মতো আমাদের যে অস্তিত্বের জায়গাটি, সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছে। গণমাধ্যমের উপর হামলে পড়েছে, সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এনসিপির নেতারা। সিনিয়র রাজনীতিবিদদের সম্মান না করা, এমনভাবে কথা বলা যে তারাই সর্বে সর্বা। সরকারে তাদের প্রতিনিধি রয়েছে, এখনও পর্যন্ত দুইজন উপদেষ্টা রয়েছে। সেই দুইজন উপদেষ্টার সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডকে আবার সাফাই দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টা। এনসিপির নেতাকর্মীরা এটাও তাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরেছে যে তাদের কাছে অঢেল অস্ত্রের সম্ভার রয়েছে, এবং তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রোটোকল নিয়ে। সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য, নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, র্যাব, এমন কোনো বাহিনী নেই যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত নয়। এবং এই যে তারা পুলিশি প্রহরায় বা সেনা সদস্যদের প্রহরায় সমাবেশ করছে গোপালগঞ্জের ঘটনার পরে, তা কিন্তু নয়। তারা আরও অনেক আগে থেকেই 5 আগস্টের পর থেকে যখনও পর্যন্ত এনসিপি গঠন হয়নি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল গণসংযোগের জন্য, রাজনৈতিক দল করার একটি প্রস্তুতির জায়গা থেকে। সেখানেও তারা এই ধরনের পাহারা পেয়েছে। এবং 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে তারা প্রমাণ করেছে যে তারাই সর্বে সর্বা, তারা যা বলে তাই হয়। যে কোনো দাবি আদায়ে তাদের বিন্দুমাত্র সময় লাগে না। এবার প্রশ্ন হচ্ছে, এনসিপির অবস্থাও কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো হবে? আমি অনেকটা নিশ্চিত। এটা ইতিহাস বলে। পৃথিবীর বুকে অতি দানবীয়, অতি বিরাটকায় ডাইনোসরও কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। এইসব ক্ষমতার প্রদর্শন যারা করেন অতি অল্প সময়ের জন্য, মানে অতি অল্প সময়ের মধ্যে যারা শক্তিমত্তার পরিচয় তুলে ধরে ব্যাপকভাবে, অতি অল্প সময়ের মধ্যেও তারা আবার বিলুপ্তির মধ্যে চলে যায়। প্রশ্ন হচ্ছে, দায়ী তাহলে কারা? 1 নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ছাত্রদেরকে তার ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, এবং তিনি এই ছাত্রদেরকে অভিহিত করেছেন তার নিয়োগকর্তা হিসেবে। জনমানুষের প্রতিনিধিত্ব বা জনমানুষের প্রতিনিধি হয়ে তিনি সরকারে বসেননি, এটি তিনি নিজেই জানিয়েছেন। তার নিয়োগকর্তা ছাত্ররা। সেখান থেকে ছাত্ররা নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করলো আরও এক দফায়। এবং 2 নম্বর হচ্ছে, এই ছাত্রদের যে বিপদগামী করে তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ফ্রান্সের মতন কিছু বিদেশি রাষ্ট্র থেকে যারা ওহী নাজিল করছেন নিজেদেরকে ডিপ স্টেটের খেলোয়াড় হিসেবে। এই ছাত্র থেকে শুরু করে
সরকারের বিভিন্ন পর্যায়ের উপরে তাদের নানান ধরনের নির্দেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, হুকুম যাই বলে না কেন তারা দিয়ে আসছে, এবং সরকার এবং এই ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো সেই নির্দেশগুলো পালন করছে দেশ ধ্বংসের খেলায়। আমরা এমনটি চাইনি। বারবার বলি, এই বৈষম্য বিরোধীদের চোখেই এদেশের মানুষের বিশাল একটি অংশ স্বপ্ন দেখতে চেয়েছিল। তাদের সঙ্গে স্রেফ প্রতারণা করা হয়েছে, ভয়ঙ্কর প্রতারণা। এখন এই যে কমিটি বিলুপ্তির বিষয়, এর মধ্য দিয়েই কি তারা আবার মানুষের আস্থা ফিরে পাবে? প্রশ্নই ওঠে না। তাদেরকে প্রকাশ্যে যেসব অভিযোগের কথা বললাম সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করতে হবে মানুষের সামনে। তাদেরকে সরকারের যেই বিশেষ খেলা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস সাহেব, তার অভিভাবকত্ব ছাড়তে হবে। বিদেশ থেকে যেসব ওহী নাজিল করা হচ্ছে দেশ ধ্বংসের অংশ হিসেবে, তাদের অভিভাবকত্ব ছাড়তে হবে এবং এনসিপির নেতাদের টুঙ্গিপাড়ায় চলে যাওয়ার। এবং একটা সময় তিনি বলছেন যে আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতের সাকুল্যে 30 থেকে 40 মিনিটের সময় ছিল, যার মধ্যে সেই স্থানটি ত্যাগ করতে হবে। তিনি যে পদত্যাগপত্র জমা দেননি এটি চরম সত্য, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ লিখেছিলেন কিনা, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন কিনা, এখন সেই প্রশ্নটি এসেছে। তো রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান কিংবা সচিবালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছেও এ ধরনের কোনো পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি। এটাও তো চরম সত্য কথা, এটি প্রমাণিত সত্য। এমনকি 8 আগস্ট যেদিন ডক্টর ইউনূস শপথ নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি নির্দেশনা দিয়েছিলেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। সে বিষয়ে আইন উপদেষ্টা একটা সময় দেশের জনগণকে বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে করণীয় কী। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্দেশ্যমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সব বিচারপতি মিলে 106 অনুচ্ছেদের অধীনে মতামত দেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে, অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতিতেই সব কিছু হবে। তো সেই রেফারেন্সের যে পত্র, তাতে উল্লেখ ছিল যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপর আরও অন্য জিনিস লেখা ছিল যে এই বিষয়গুলো তো ডাহা মিথ্যা কথা। তার কারণ এই যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা মিলে, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে তারা মতামত দেন। ওই সময় তো রাষ্ট্রপতি সেনানিবাসে আশ্রয়ে ছিলেন, আরও কোনো বিচারপতি ছিল, এটিও পুরনো বিতর্ক। তো শেখ হাসিনার বক্তব্যই সম্ভবত সঠিক, তিনি কোনো পদত্যাগপত্র লেখারই সময় পাননি। এবং তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে তিনি আদৌ কোনো পদত্যাগপত্র লিখেছেন কিনা, লিখে থাকলেও সেটি কেন জমা দিতে পারেননি। বড় বাস্তবতা হচ্ছে যে এইগুলোর এখন আর কোনো দরকার নেই। তার কারণ তিনি পদত্যাগপত্র লিখে তা জমা দিলেও তিনি প্রধানমন্ত্রী নেই, তিনি জমা দিলেও প্রধানমন্ত্রী অবস্থায় নেই বা সেই সরকার নেই, এটাই চরম বাস্তবতা। শেখ হাসিনা এই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, দলের পুনর্গঠন, দলের নেতৃত্বে পরিবর্তন ইত্যাদি এই বিষয়ে। সেখানে প্রশ্ন ছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের পদাধিকারীদের পরিবর্তন করে নতুন দায়িত্ব বন্টনের কথা ভাবছেন কিনা এবং অসুস্থ ও অশক্ত নেতাদের সরিয়ে তরুণদের নেতৃত্বে আনার পরিকল্পনা আপনার রয়েছে কিনা। তো তিনি বলছেন যে আওয়ামী লীগ একটা শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যারা আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের দুর্দিনে আরও দৃঢ়ভাবে পাশে রয়েছেন।
এবং তারাই থাকবেন দলের নেতৃত্বে। আর যারা ব্যক্তিগত সুবিধা এবং ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভোল পাল্টে ফেলেছেন, অনেকে চুপ করে গেছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং দলকে খাঁটি করেছে। অর্থাৎ তিনি মানুষজন বা তার নেতাদের চিনতে পারছেন, বেশ ভালো কথা তিনি যদি চিনতে পেরে থাকেন। এবং তিনি বলছেন যারা দায়িত্ব পালন করতে পারবেন না, যারা কর্মীদের পাশে দাঁড়াতে পারবে না, যারা কঠিন সময়ে দলের পাশে ছিল না, সংগঠনকে ধরে রাখতে পারেনি, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার এই বক্তব্য ভালো অবশ্যই, কিন্তু একটি কথা চারদিক থেকে তো প্রশ্ন আকারে ওঠে, যেই শেখ পরিবারের অনেক সদস্যের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা, লুটপাট থেকে শুরু করে নানান অপকর্মের অভিযোগ রয়েছে শেখ পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে, তাদের বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এবং দলীয় নেতাকর্মীদের অধিকাংশের অভিযোগ যে এই সব সদস্যের কারণেই ত্যাগী নেতাকর্মীরা সামনে এগিয়ে আসতে পারেনি, এবং যে হাইব্রিড আওয়ামী লীগেরা জায়গা করে নিয়েছে দলের মধ্যে, তাদেরকে মোটা অঙ্কের টাকা বিনিময়ে এই শেখ পরিবারের সদস্যরাই স্থান করে দিয়েছে। আর টাকা পাচারের অভিযোগ তো রয়েছেই। কেন শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের, তার পরিবারের সদস্য বলতে তার যারা চাচাতো খালাতো মামাতো ভাই বোনেরা আছেন, কিংবা শেখ পরিবারের অন্যান্য সদস্য, তার নিজের যে দুই সন্তান, এমনকি তার বোন শেখ রেহানা, তাদের বিরুদ্ধেও কি কম অভিযোগ? নিশ্চয়ই না। এবং অনেকে বলে থাকে যে শেখ হাসিনা তার পরিবারের কাছে অনেক বেশি দুর্বল। হয়তো সত্য কথাগুলো, কিন্তু দলকে বাঁচাতে গেলে শুধু পরিবারের সদস্য তো নয়, তাকে অনেক ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তখন দলের আজকে যে অবস্থা, তৃণমূলের নেতাকর্মীরা যে এখনও পর্যন্ত কারাগারে রয়েছেন, থেকে দেখে এসেছি, তো শুনে এসেছি তাদের বক্তব্য। আমি জানি না দলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্য কতটা শোনার চেষ্টা করছেন, বা এখনও পর্যন্ত যারা অসহায় অবস্থায় নানান ধরনের একটা রোমহর্ষক অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাদের মতামত তারা শোনার চেষ্টা করছেন কিনা। এবং তিনি যে আপাতত দল থেকে বিদায় নিচ্ছেন না, দলের দায়িত্ব তার হাতেই রাখতে চাইছেন, এ বিষয়েও এই সময়ের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। এবং সেই প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের কথাটি এসেছিল, যে সজীব ওয়াজেদ জয় তো নিজেই বলেছিলেন যে আপনি অবসরে যাবেন বা আপনার বয়স হয়েছে। তিনি বলেছেন সেটি বলতেই পারেন, নেতৃত্বে পরিবর্তন সময়ের ব্যাপার এবং দলের কাউন্সিলরদের হাতে এটি নির্ভর করে। তিনি বারবার বলেছেন যে আমি বিদায় নিতে চাই, দলের কাউন্সিলররা তাকে রেখে দিয়েছে, তারও বয়স হয়েছে। সেই জায়গা থেকে হয়তো সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন। তবে তিনি ফাইনালি দলের নেতৃত্ব ছাড়ছেন না, সেই কথাটিও জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে তার ফিরে আসাটা অথবা দলের ফিরে আসাটা কতটা সহজ, এই মুহূর্তে সবারই প্রশ্ন। তবে ইঙ্গিত যতটা পাওয়া যাচ্ছে, হয়তো সরকারের পক্ষ থেকে একটু একটু করে ছাড় দেওয়া হচ্ছে। যেমন আগামী স্থায়ী সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা পদাধিকারী হয়ে আছেন, তাদের অনেকে নির্বাচন করতে পারবেন, যেহেতু দলীয় মার্কা ছাড়া এটি নির্বাচন হচ্ছে। আগে এক ধরনের যদিও কনফিউশন ছিল, যারা পদে আছেন তারা করতে পারবে কেন নির্বাচন, তো সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, যা এর মধ্যে আপনারা জেনেছেন। মধ্য কথা, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা। সেটি 6 মাস হোক, 1 বছর হোক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।